হাইকোর্টের নির্দেশ ছিল সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরায় সাড়া দিতে হবে এবং তারপরেই কিন্তু আজকে তিনি 5:49 নাগাদ এসে পৌঁছন এই সিআইডির দপ্তরের। এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতে করে এই মুহূর্তে সিআইডির যে দপ্তর ভবানী ভবনে অবস্থিত সেখান থেকে তিনি বেরোচ্ছেন। হাওড়া থেকে টানা 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে একেবারে ভবানী ভবন ছাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয় ভবানী ভবনে এবং ভবানী ভবনে 12টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং 12টা বাজে কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে এসে হাজিরা হন এবং তার পরবর্তীকালে আজকে ভবানী ভবনে যেই বিধানসভায় সই জালিয়াতির যে মামলা সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 8 ঘন্টার ওপর জিজ্ঞাসাবাদ করা হলো। আজ প্রায় সকাল 11টার আগে এসেছি, এখন রাত 10টা বাজে। 11 ঘন্টা তারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন। 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং 6:25 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরোয়, অর্থাৎ প্রায় আজকে 6.5 ঘন্টার ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ কিন্তু করা হলো। দিনের 5টা বড় খবরে আজ সন্ধ্যে 7টায় আমাদের নজর থাকবে। ভোট প্রচারে উস্কানি ভাষণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে সিআইডির জিজ্ঞাসাবাদ। কয়লা চাকরির পরে মাটিও চুরি, অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। জমি জালিয়াতির মামলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হলো। আত্মহত্যায় প্ররোচনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শিক্ষক নেতাকে গ্রেফতার করল পুলিশ। জাহাঙ্গীর খানকে ছাড়াতে থানায় হামলা, কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ। আর দিনের সব থেকে বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের মামলায় তাকে আজকে ডেকে পাঠানো হয় এবং সিআইডির তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল প্রায় 6.5 ঘন্টা পর ভবানী ভবন থেকে তিনি বেরিয়ে যান। 6.5 ঘন্টা তাকে আজকে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে এবং আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ভবানী ভবন থেকে রয়েছেন পার্থপ্রতিম ঘোষ, অন্যদিকে কালীঘাট থেকে রয়েছেন ঝিরাম করঞ্জাই। শুরুতেই পার্থর কাছে আসবো। পার্থ, প্রায় 6.5 ঘন্টা আজকে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি কি প্রশ্ন আজকে তাকে করা হলো এবং তার সদুত্তর কি দিতে পারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, সিআইডির তরফ থেকে যে বিষয়ে দাবি করা হচ্ছে যে আজকে 6.5 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়, নতুন করে ওনাকে কোনো নোটিশ না দেওয়া হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূলত যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছিল অনেকগুলো প্রশ্নে কিন্তু তিনি উত্তর এড়িয়ে গিয়েছেন। পাশাপাশি এটাও সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে অনেকগুলো জায়গাতে তারা সদুত্তর কিন্তু পায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উত্তর দিয়েছে, অর্থাৎ এই যে ভোট প্রচারে গিয়ে যে বক্তব্য তিনি রেখেছিলেন তার পরবর্তীকালে যে মামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেই উত্তরগুলো কিন্তু ভেরিফাই করা হচ্ছে। আজকে দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে এসে পৌঁছান এবং 6:30 কিছু সময় আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরোন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয় জানতে চাওয়া হয়। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে যে ভোট প্রচারে তিনি ডিজে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিযোগকারী দাবি করেছিলেন এবং তারপরে সেই দাবির পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি ধারা মামলা হয় এবং সেইগুলো হচ্ছে, এক হচ্ছে উস্কানিমূলক বক্তব্য, পাশাপাশি হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে সমস্যা হতে পারে, পাশাপাশি হুমকি বা ভয় দেখানো সহ এরকম 4টি ধারা মামলা হয়েছিল। এবং এই ক্ষেত্রে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করেছিলেন, করলে কেন করেছিলেন, কাদের উদ্দেশ্যে করেছিলেন, এইরকম অনেকগুলো বিষয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাওয়া হয়। আবারও বলবো, সিআইডির তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার পর সিআইডি জানাচ্ছে যে বিষয়টা সিআইডি সূত্রে দাবি করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অনেকগুলো প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন, যেমন অনেকগুলো জায়গা থেকে সদুত্তর পাননি তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উত্তরগুলো দিয়েছেন সেগুলো কিন্তু ভেরিফাই করে তদন্তকারীরা পরবর্তী তদন্তের পর্যায়ে রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অমৃতা, সঙ্গে থাকা পার্থ, অর্থাৎ সিআইডি যেটা দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বেশ কিছু প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি, যে উত্তর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তা ভেরিফাই করে দেখা হবে। আর ইতিমধ্যেই আপনারা জানেন ভোট প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তার ডিজে মন্তব্য, যে মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের হয়, একাধিক জামিন অযোগ্য ধারাও রয়েছে তাতে। ঠিক কি মন্তব্য করেছিলেন তিনি, শোনাবো আপনাদের। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে।
মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। 4 তারিখ জবাব হবে। প্রায় 6.5 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন এবং এই নিয়ে পরপর 3 দিন 3টি পৃথক মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছিল। আজকে ভবানী ভবনে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের মামলায় সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করে। সকাল ঠিক 11:57 নাগাদ তিনি পৌঁছন এবং সন্ধে 6:30টার ঠিক আগেই তিনি বেরিয়ে আসেন। শিলিগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আরেক প্রতিনিধি ঝিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, ভবানী ভবন থেকে বেরিয়ে একেবারে সোজা কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন ভেতরে প্রবেশ করলেন কিছু বললেন তিনি? একদমই, আমরা প্রথমেই দেখলাম ভবানী ভবন থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি চলে যান। 6:30 নাগাদ তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করেন। তিনি ঢোকার পরেই আমরা দেখলাম যে প্রবীণ সাংসদ সৌগত রায় তিনি বেরিয়ে আসেন। এরপরে তিনি সেখানে প্রায় 17 মিনিট ছিলেন। 17 মিনিট পর তিনি বেরিয়ে আসেন। বেরিয়ে আসার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে বেরোনোর সময় অপেক্ষারত সাংবাদিকদের তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি এবং সেখানে যে তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী ছিলেন তাদের কর্মী সমর্থকরা একটি ব্যারিকেড করেন যাতে তার গাড়ি নিয়ে সুষ্ঠুভাবে বেরোতে পারেন। তিনি বেরিয়ে যান এবং পরবর্তীকালে রাস্তাতেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি। আমরা এখানে পটুয়াপাড়াতে কালীঘাটে যে বাড়িতে তার বাড়ির সামনে দাঁড়িয়েছি সেখানেও তিনি ঢোকেন, কিন্তু ঢোকার সময়ও তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। গাড়ি থেকে নেমে তিনি সোজা বাড়ির ভেতরে ঢুকে যান এবং সেখানে আমরা দাঁড়িয়ে আছি এবং যেটা বোঝা যাচ্ছে যে তিনি সেই যে ভবানী ভবনের এত ঘন্টার যে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এর আগেও আমরা দেখেছি রাত হলেও তিনি সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছেন এবং সেখান থেকে তার নিজের বাসভবনে ফিরেছেন। আজকেও তার থেকে কোনো অন্যথা হলো না, তিনি একই কাজ করলেন, যদিও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কোনো কথা বলেননি, প্রশ্ন উত্তরেও তিনি দেননি। একেবারে সঙ্গে থাকো ঝিলাম। ইতিমধ্যে হাজিরার হ্যাট্রিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কারণ পরপর 3 দিন 3টে পৃথক মামলা এবং যার মধ্যে আজকে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের মামলায় তাকে সিআইডি প্রায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো। আর এবার আপনাদের সামনে রাখবো যিনি এই মামলা দায়ের করেছিলেন সেই মামলাকারী ঠিক কি বলেছেন। একজন এমপি বা এমএলএ ভোটের সময় যখন পারদ মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে রয়েছে সেই সময় কোনোভাবে কোনো এমপি, যে কোনো এমপি বা যে কোনো এমএলএ তারা এইরকম ভাষণ দিতে পারেন না, যে ভাষণে সমাজে অস্থিরতা তৈরি হয়। তো আমরা সেই অভিযোগটা আমরা করেছি এবং আমরা তার প্রমাণও দিয়েছি। আজকে আমরা এসেছি ভবানী ভবনে, তার কারণ হচ্ছে 17/5 আমরা একটা নতুন এভিডেন্স দিয়ে আমাদের একটা অ্যাডিশন অফ সেকশন এবং একজনকে অ্যাকিউজডকে আমরা নতুন করে অ্যাড করার জন্য চিঠিটা দিয়েছিলাম বিধাননগর সাইবার ক্রাইমে। সেখানে রিজু দত্তের নাম আছে। রিজু দত্ত একটি তার ভাষণে ক্লিয়ারলি বলে দিয়েছেন এবং আমরা সেই এভিডেন্স জমা করেছি। প্রচুর ঘরবাড়ি পোড়ানো হতো এবং প্রচুর মানুষ মারা যেত। আমরা সেই বিষয়টাই আজকে ভবানী ভবনে আমরা যিনি আইও আমাদের উনি আজকে এখানে আছেন এবং যিনি এডিজি সিআইডি তাকে আমরা একটা পুনরায় আমরা একটা আবেদন জানাতে এসেছি যে যদি ওনারা এটাকে না দেখেন তাহলে আমরা আগামী দিনে কোর্টে যাব। একদিকে পরপর মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর এরই মধ্যে গত শনিবার আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছিল শালবনী থানার পুলিশ। তার আত্মসহায়কের খোঁজ করছে পুলিশ সুমিত রায় এবং তার খোঁজেই শালবনী থানার পুলিশ সেখানে পৌঁছে যায়। সেখানে খানিকক্ষণ তল্লাশিও চালানো হয়েছিল এবং এরপর গতকালই আমরা দেখেছিলাম যে সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় এবং তার বিরুদ্ধে এবার লুকআউট সার্কুলার জারি করা হলো। গ্রেফতারি পরোয়ানা জারির পরে এবার লুকআউট নোটিশ। জমি জালিয়াতির মামলা এখনো সুমিত রায়ের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এর আগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল আর এবার লুকআউট সার্কুলার জারি হলো সুমিত রায়ের খোঁজে।
দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় তার খোঁজ ইতিমধ্যে শুরু করেছে, তার খোঁজ পায়নি পুলিশ, এবং তার খোঁজে তুমি দেখেছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শনিবার দিনকে গিয়ে তল্লাশি হয়, তারপরেও সেখানে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে তার টাওয়ার লোকেশন সেখানে পাওয়া গেল, তাকে কিন্তু পাওয়া গেল না শেষ পর্যন্ত। এবং তার পরবর্তীকালে সুমিত রায়ের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছিল পুলিশ, এবং আজকে পশ্চিমবঙ্গ সিআইডির তরফ থেকে যে বিষয়টা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সিআইডির তরফ থেকে লুকআউট সার্কুলার জারি করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে। অর্থাৎ লুকআউট সার্কুলার জারি করার মূল কারণ হচ্ছে যাতে তারা মনে করছেন সুমিত রায়ের বিরুদ্ধে যেহেতু অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। যাতে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন তার জন্য বিমানবন্দর বা সমুদ্র বন্দরের অভিবাসন দপ্তরকে, ইমিগ্রেশনকে কিন্তু এই লুকআউট সার্কুলার সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে দেশ ত্যাগের করতে না পারে তার জন্যই কিন্তু এই রকমভাবে লুকআউট সার্কুলার সেটা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সিআইডির তরফ থেকে এই লুকআউট সার্কুলার সেটাকে ইস্যু করা হয়েছে, সেটাকে জারি করা হয়েছে, এবং বিমানবন্দর থেকে শুরু করে সমুদ্র বন্দর অভিবাসন দপ্তরকে এই লুকআউট সার্কুলার সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা মনে করছেন সুমিত রায় দেশ ছেড়ে পালাতে পারে, যাতে তিনি দেশ ছেড়ে পালাতে না পারেন তার জন্যই এলওসি বা লুকআউট সার্কুলার সেটা জারি করা হলো। অমৃতা, ধন্যবাদ পার্থ তোমাকে। আর কয়লা চাকরি চুরির পর এবার মাটি চুরিতেও নাম জানালো অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগ, এবং তাতেও নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, যার খোঁজ করছে পুলিশ, সেই সুমিত রায়ের বিরুদ্ধেও মাটি চুরির মামলা দায়ের হয়েছে। 163 বিঘা খাস জমির মাটি গায়েব হয়ে গিয়েছে, 300 কোটি টাকার দুর্নীতি হয়েছে। মাটি লোপাটে 120 ফুট গভীর গর্ত, ছবি দিয়ে এই অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সুমিত রায়ের সঙ্গে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। জোকায় সরকারি জমির মাটি চুরির অভিযোগে থানার দ্বারস্থ হন বিজেপি নেতা ঠাকুরপুকুর মহেশতলা ব্লক তৃণমূল সভাপতি বিপ্লব মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের। ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে বিপুল পরিমাণে মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে, এবং আপনারা নিজেরাও দেখেছেন যে এই মাটির গাড়িগুলোর ফলে কত মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। প্রতিবাদের কোনো ভাষা ছিল না। বারবার আমি কমপ্লেন করেছিলাম, কিন্তু কোনো অ্যাকশন নেয়নি, এবং আমরা নতুন করে কমপ্লেন এফআইআর করছি, যাতে ভাইপো এবং তাদের গ্যাং, যারা এতদিন ধরে দুষ্কর্ম করে গেছে, পরিবেশে ভারসাম্য নষ্ট করে গেছে, কোনো রকম আইন মানেনি, সে ফিশারিজ অ্যাক্ট হোক, গাইনি ফর্মস অ্যাক্ট হোক, মিনারেলস অ্যাক্ট হোক, এবং সরকারি জমির মাটি কেটে যেভাবে সারদাতা আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, আমাদের প্রায় 400-450 কোটি টাকার মাটি বিক্রি করে দিয়েছে ভাইপো এবং তার বাহিনী। ঠিক একই রকম ভাবে মেট্রো রেল, সেই মেট্রো রেলের কারশেড যেখানে রয়েছে, সেই কারশেডের পেছনের জায়গা থেকে সেখান থেকে পুরো জমিটা পুরো কেটে ওরা বিক্রি করে দিয়েছে প্রায় হচ্ছে 163 বিঘা, ফলে প্রায় 300 থেকে 300 কোটি টাকার উপরে এই মাটি বিক্রি হয়েছে। যে খবর আপনাদের জানাচ্ছি, চাকরি এবং কয়লা চুরির পর এবার মাটি চুরিতেও নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে মামলা দায়ের হচ্ছে। 300 কোটি টাকার মাটি চুরিতেও নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু নয়, তার পিএ সুমিত রায়, যার খোঁজ করছে জমি জালিয়াতি মামলায় পুলিশ, সেই সুমিত রায়ের বিরুদ্ধেও মাটি চুরির মামলা দায়ের হয়েছে। 163 বিঘা খাস জমির মাটি গায়েব, 300 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। মাটির ওপাটে 120 ফুট গভীর গর্ত, ছবি দেখিয়ে এই অভিযোগ করেছেন বিজেপি নেতা। জোকায় সরকারি জমির মাটি চুরি হয়েছে বলে অভিযোগ, এবং এই হচ্ছে সেই স্যাটেলাইট ছবি। এই স্যাটেলাইট ছবি দেখিয়ে এই অভিযোগ করেছেন বিজেপি নেতা। তৈরি হয়েছে বিশাল জলাশয়, এলাকা জুড়ে ক্রমাগত পরিবর্তন হয়েছে এলাকার ভূমিরূপ, তৈরি হয়েছে বিশাল জলাশয়, এবং এলাকা জুড়ে এখন শুধুই জল। ঠিক এই জায়গা থেকেই মাটি চুরি হয়েছে এই অভিযোগ করা হচ্ছে। 2017 সালের 7ই নভেম্বর যেখানে খাস জমি ছিল, সেই খাস জমির মাটি কেটে তা বিক্রি করা হয়েছে। প্রায় 54 একর জমি ছিল। 2017-18-তে কি পরিস্থিতি ছিল সেই ছবি তুলে ধরছি। স্যাটেলাইটের মাধ্যমে ধরা পড়া সেই ছবি, যেখানে খাস জমি ছিল, খাস জমির মাটি কেটে তা বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। প্রায় 54 একর জমি ছিল। 2018-র 20 মার্চ খাস জমির মাটি কেটে বিক্রি, এবং এরপর 2021 সালে দেখুন কিভাবে পরিবর্তন হয়ে গেল ছবিটা। 2023 সাল সেই জায়গাতেই দেখা গেল তৈরি হলো বিশাল জলাশয়, আর এখন সেই জায়গা শুধুই ফাঁকা, অর্থাৎ
ক্রমাগত পরিবর্তন হয়েছে এলাকার ভূমিরূপ, তৈরি হয়েছে বিশাল জলাশয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।